হ্যাভ দে টুগেদার? ইয়াজের গুরুগম্ভীর ধমকের কণ্ঠের পরিপ্রেক্ষিতে ফোনের ওপাশ থেকে কোনো শব্দ শোনা গেল না। পিনপদ নীরবতা বিরাজ করছে যেন। নুরির জবাব না পেয়ে আরেক দফা চেঁচিয়ে উঠল ছেলেটা, আনসার মি। হ্যাভ দে টুগেদার লাস্ট নাইট? দাঁতে দাঁত পিষে শক্ত হয়েই ছিল মেয়েটা, তবুও এমন কণ্ঠস্বরে কাঁপতে বাধ্য হলো। কম্পিত হলো নরম হাতখানা। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল নুরি। সে জানবে কি করে কাল রাতে ঈশান তিতিরের মধ্যে কিছু হয়েছে কিনা? ভর দুপুরবেলা রোদ মাথায় ছাদে এসে দাঁড়িয়েছে। ভার্সিটির ক্লাস ছিল না আজকে। নিশি একাই গিয়েছে, সে কারণে সদ্য ভাত ঘুম দিয়েছিল সে। আচমকা ফোনের কর্কশ শব্দে উঠে এসে দাঁড়িয়েছে ছাদে। সুস্থ মানুষের, স্বাভাবিক মানুষের সাথে নিজ ঘরে আরাম আয়েসে গল্প করা যায়, এর মতো লোকের সাথে নয়। তাছাড়া সে সময় তার মা ঘর গোছাচ্ছিল। নুরি স্বাভাবিক গলায় জবাব দিল, সেটা তো আমার জানার কথা নয়। রোজ রোজ কি ওদের জিজ্ঞাসা করব ওরা একসাথে শুয়েছে কি না? তেতে উঠল ইয়াস, দাঁতে দাঁত পিষে বলল, ওভার স্মার্ট সাজার চেষ্টা করবে না জান। যেটা যেটুকু করতে বলবো সেটা ততটুকুই বুঝবে আর করবে, তাতেই হবে। কেমন? তোমার ভাই আর তিতির পাখিটা কাল তোমাদের দিদার আশ্রমে ছিল না রাতে? এই ঝড় রাতে দুই কপত কপতি কোথায় রাত্রি যাপন করে এসেছে খবর চাই আমার। নুরি শুনে যায় উম্মাতের মতো কণ্ঠস্বর। একদমে সবটুকু বলে থামে লোকটা। ওরা স্বামী স্ত্রী আজ, ওরা কোথায় যায়, কোথায় রাত কাটায়, কিভাবে কাটায়, সেটা বারবার আমাকে কেন জানাবে? ইয়াস দম্বার পাত্র নয় মুঠো। গম্ভীর কণ্ঠে বলে, জানাবে না? ঘরের খবর কে জানায়? কেউ না। জানবে তুমি, যেভাবেই পারো। তোমার কি ধারণা তুমি এত হাইপার হচ্ছ কেন আজকে? ওদের বিয়ের অনেক দিন হয়েছে, ওরা চাইলে যখন তখন কাছে আসতে পারে। এটাই স্বাভাবিক নয় কি? ইয়াজের মাথা দপ করে উঠল। পারে না। ওই মেয়েটা অন্যের ছোঁয়া পেতে পারে না, সম্ভব না। এতদিন অজানা কারণে তার বিশ্বাস ছিল ঈশান তিতিরকে স্পর্শ করেনি, তার প্রমাণও পেয়েছে। নুরি নিজেই বলেছে তিতিরের মুখের স্বীকারোক্তি ছিল, কিন্তু নিজের চোখের দেখা। ওদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। তার ঠিক করে রাখা লোকগুলো শুধুমাত্র জানতে পেরেছে গত রাতে দেওয়ানদের আশ্রমে ছিল না ঈশান তিতির। ইয়াস নিজেকে শান্ত করার চেষ্টা করলো। দেওয়ান বাড়ির ছেলেমেয়েদের রেগে বোঝানো সম্ভব নয় কিছু। এদের ঠান্ডা মাথায় বসে আনতে হয়। ঠান্ডা সুরে বলল, শোনো যান, তোমার বোনকে আমি চিনি কবে থেকে জানো? ওকে যখন তোমার বাবা আর বড় চাচা আর তোমার ভাই মিলে দিনাজপুরে রেখে এসেছিল, হোস্টেলে রেখে আসলো তারা, তারপর থেকে ওর উপর নজর আমার। ওর নারী নক্ষত্র খেয়াল করছি তখন থেকে, শকুনের দৃষ্টি রেখেছি। ও মেয়েকে আমি চিনি। একইভাবে তোমার একমাত্র ভাইয়ের বিষয়টাও আসে। তাকে আজকাল থেকে চিনি না আমি, বহু বছরের সন্ধি আমাদের। তোমরা বাড়ির মানুষ যতটুকু জানো, আমি তার থেকে কয়েক গুণ ভালো চিনি তোমার ভাই বোনদের। নুরি চোখ বুজে আসে, অসহ্য লাগছে এসব কথা তার। আগেও শুনেছে কয়েকবার। ইয়ার যে এই জীবনে তাকে কখনোই ভালোবাসেনি, সেটা লোকটা ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিতে থাকে। নুরি শীতল কণ্ঠে জবাব দিল, তাহলে তোমার এত বছরের প্রেডিকশন কি বলছে? হ্যাভ দে টুগেদার? তিথির মিথ্যে বলছে আমাকে? নুরির কথা হতে দেয় না, সাথে সাথে প্রতিবাদ করে উঠে ইয়াজ ব্যগ্র কণ্ঠে বলে, ইউ ডোন্ট সে এনিথিং। আমার তিতির মিথ্যে বলতে পারে না। ও যা বলার সত্যি বলেছে। আমার তা মনে হয় না। আমার মনে হয় গতকাল খোঁজ নেওয়া তোমার নেওয়া উচিত ছিল ইয়াস। আর জানতে পারলে আমাকে একটু কষ্ট করে চটজলদি জানিও। ফুপু গ্লাস খালামণি কবে ফুপু প্লাস খালামণি কবে নাগাদ হতে পারবো? ফোন কেটে দিল নুরি। সে জানে এই নিয়ে ইয়াজের রাগ মস্তিষ্ক চেপে বসুক। খাঁচায় আটকা পাখির মতো ছাড়া পেতে মরিয়া হয়ে ডানা ছটপটাতে ভালো লাগে না সবসময়। ধৈর্য মনের জোর সায় দেয় না সবসময়, ক্লান্ত লাগে বেশ। জানা নেই ঈশান তিতিরের সম্পর্কের অগ্রগতি কতটা, কত দূর এগিয়েছে। তবে ইয়াজকে সে যে বাধা দিয়ে বেশি দিন রাখতে পারবে না তাও জানা আছে। লোকটা অতি ধূর্ত, কোনো না কোনোভাবে ঠিক সব কিছুর তলানিতে পৌঁছে যাবে। এই যেমন গতকাল তিতির আর ঈশান যে আশ্রমে ছিল না সেটাও জেনে ফেলেছে। বেলা গড়িয়ে দুপুর হয়েছে। ঈশান তিতিরকে নিয়ে যখন আশ্রমে ফিরল তখন 12টা সম্ভবত। এখন খড়খড় রোদ উঠেছে। কেউ বলবে না গত রাতে এরকম উথাল পাথাল ঝড় বৃষ্টি হয়ে গেছে। তার প্রেডিকশন ভুল নয়। তিতির
আর সে কাছাকাছি থাকলে প্রকৃতি বোধহয় হুমড়ি খেয়ে পড়ে রোমান্টিক ওয়েদার তৈরি করে দিতে। তবে রোদের তীব্রতা অনুযায়ী এখন গরম কম, নাতিশীতোষ্ণ আবহাওয়া যাকে বলে আর কি। ঈশান আশ্রমের ম্যানেজার সাহেবকে কল দিয়ে জানিয়ে দিয়েছে তাদের এদিকার জিনিসপত্রগুলো নিয়ে যেতে। ঈশান তিতিরকে নিয়ে ফিরছে। মেয়েটার শরীরে সকাল থেকে তীব্র জ্বর, গা কাঁপিয়ে জ্বর এসেছে আর কি। হাঁটাচলা অবস্থাতে ছিল না। এতটা পথ কোলে করে বয়ে নিয়ে আসতে হয়েছে ছেলেটাকে। ঝড়ে বৃষ্টিতে ভেঙে চুরে যাওয়া ঘরবাড়ি ঠিকঠাক করতে পাখিরা ভীষণ ব্যস্ত। গতকালের তাণ্ডবে মানুষগুলি আহামরি ক্ষয়ক্ষতি না হলেও পাখিদের অবস্থা বেহাল। ভর দুপুরবেলা কিচিরমিচির শুনতে পাওয়া যাচ্ছে সেসবের। চন্দ্রদমন কয়েকবার এসে দেখে গিয়েছেন নাতনিকে। এত জ্বরের উৎপত্তি কোথা থেকে তা টের পাচ্ছেন না তিনি। ৩-৪ বার এসে জিজ্ঞাসা করার জন্য ঈশানকে পায়নি সে। বউকে শুয়ে রেখে সে বেচারা ফোনে মোহব্যস্ত। বৃদ্ধা বিরক্ত হচ্ছে এ যাত্রায়। এ আবার কেমন কথা? মেয়েটা চোখ তুলে তাকাতে অবধি পারছে না। ফর্সা মুখে জ্বরের কারণে টকটক করেছে। ঈশান ব্যস্ত হতে কল করে যাচ্ছে পরিচিত ডাক্তারকে। ঋতুকে ফোনে পাচ্ছে না তখন থেকে। অথচ বিষয়টা নিয়ে আলোচনার জন্য এক ঋতু ছাড়া কারো সাথে কথা বলতে কেমন রুচিতে পাচ্ছে। এবার দিদার ডাকে ঘরে ফিরল ঈশান। চোখে মুখে চিন্তার ছাপ। বৃদ্ধা হাত দিয়ে ইশারা করলো ঈশানকে বসতে। শেষে নিজে হুইল চেয়ারে খানিকটা দুশ্চিন্তা করলেই হাঁটাচলা বন্ধ হয়ে আসে বৃদ্ধার। ঈশান বসতেই প্রশ্ন ছুড়ে দিল তিনি। মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে, ডাক্তার ডাকছো না কেন? তোমাদের অফিসের কাজ এখানে এত দরকারি? ঈশান দীর্ঘশ্বাস ফেলল। সে তো ডাক্তারের খোঁজ করছিল। শান্ত কণ্ঠে বলল, ডাক্তারকে কল করেছিলাম। তা এখনও আসছে না কেন? ফিরছো সেই কখন? এখনও একটা ডাক্তার জোগাড় করতে হলো না? ঈশান বিরক্তি মুখে বলল, তোমার এখানে যা নেটওয়ার্কের ছিরি, কি করে কলে পাবো কাউকে? সেই চেষ্টাই তো করে যাচ্ছি তখন থেকে। বৃদ্ধা কথা বাড়াতে পারে না। এদিককার নেটওয়ার্কের অবস্থা সত্যি বেশ শোচনীয়। পাহাড়ি এলাকা, তার উপর বর্ডারের কাছাকাছি। ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া দুষ্কর। তিনি চিন্তিত মুখে বললেন, তবে এখন কি করবে? ওকে নিয়ে জার্নি করাও যাবে না, আরও অসুস্থ হয়ে পড়বে। দেখি ঋতুকে মেসেজ দিই, কল লাগে কিনা দেখতে হবে। না হলে কাউকে পাঠাতে হবে শহরে। রিতা ধুম মেরে বসে রয় নাতনির দিকে তাকিয়ে। মেয়েটার মুখ কেমন চুপসে গেছে। ঈশানের চোখে মুখে শুকনোই লাগছে। বৃষ্টিতে ভিজতে দিয়েছে কেন? ও তো চাইবে। বৃষ্টি ভালোবাসে কিনা মেয়েটা? তাই বলে সারা রাত করে ভেজার মানে কি? দিদার হাহুতাশে জবাব দিতে পারে না ঈশান। জবাব থাকলেও তা তবে তো দিবে। এরকম ভেঙে চুরে জ্বর আসার একটাই কারণ না হয় বৃষ্টি। বাকি কারণ তো আরও ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। এর মধ্যে শব্দ করে বেজে উঠল ফোনটা। ঋতুর ফোন। একবার রিং হতে ছো মেরে ফোনটা তুলল ঈশান। ঋতু মেসেজটা পাওয়া মাত্রই কল করেছে। ঈশানের এরকম ইমার্জেন্সি মেসেজ মানে কিছু তো একটা সমস্যা নিশ্চয় আছে। ঋতু শোন, তিতিরের ভীষণ জ্বর ভোর থেকে, বুঝলি? সারাদিনও জ্বরের নামেনি একটু। 11টার দিকে 100 ছিল, এখন মিনিট 15 আগে মেপেছি 103। সারাটা দিন বিছানায় অবচেতনের মতো পড়ে আছে। আমরা এসেছি দিদার আশ্রমে। ওর শরীর এই অবস্থায় জার্নি করে শহরে ফিরতে পারছে না। আমার এখানে তো তেমন অভিজ্ঞ ডাক্তার নেই। তাছাড়া কথাগুলো একদমে গড়গড় করে বলে 1 সেকেন্ড বিরতি নিল ঈশান। পরক্ষণে ঝট করে বলে উঠল, তাছাড়া কথাটা তোকেই বলতে চাচ্ছিলাম। আই মিন, তুই ছাড়া আর কোনো ডাক্তার চাচ্ছিলাম না আর কি। ঋতু গম্ভীর মন দিয়ে শুনে যাচ্ছে কথাগুলো। ঈশান থামতে সে ব্যস্ত কণ্ঠে শুধেলো, গেলি ঘুরতে? ওখানে গিয়ে জ্বর বাঁধিয়ে নিল কেমন করে? ঈশান এক নজর দেখলো চন্দ্রা দাওয়ানের দিকে। ঠোঁট টিপে উঠে গেল সেখান থেকে। সোজা এসে দাঁড়ালো ব্যালকনিতে। গলার স্বর স্বাভাবিক খাদে নামিয়ে বলল, বৃষ্টিতে ভিজছিল। আর 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 ঋতু অধৈর্য হয়ে খানিকটা। আর আর কি করছে শুধু? আর কি? বৃষ্টিতে ভিজছিল। তারপর ঈশান খানিকটা ইতস্তত করে সত্যি বলতে, এমন একটা বিষয় নিয়ে অন্যের সাথে আলাপ আলোচনা বসতে হবে। ব্যাপারটা কেমন একটা না? মেয়েটা ভোগাবে আজীবন। ঈশানের কণ্ঠস্বর বড্ড নির্বিকার করে বলল, জ্বর কেন এসেছে এটার ব্যাখ্যা শুনে কি করবি? এক একভাবে জ্বর এলে আর তার কি আবার এক এক রকম ওষুধ হয় নাকি? একই তো জ্বর সব জ্বরের। বল এখন প্যারাসিটামলে যে কাজ হচ্ছে না, কি করব? হেয়ালি করিস না। যেটা জানতে চাচ্ছি জবাব দে। ডাক্তার আর উকিল এই দুজনের কাছ থেকে কিচ্ছু লুকাতে হয় না।
ঈশান পড়েছে মহাবিপদে। করিডর থেকে জানলার ফাঁক দিয়ে বিছানায় পড়ে থাকা কাতর তিতিরকে দেখল। অতঃপর ইতস্ততা কাটিয়ে কণ্ঠস্বর নামিয়ে, আমরা গতরাতে একসাথে ছিলাম। সে তো থাকবেই, হাজব্যান্ড ওয়াইফ একসাথে তো। কথার তালে তালে নিজের কথাটুকু বলে থমকে গেল ঋতু। চট করে মাথায় খেলো কিছু একটা। এদিক থেকে কপালে চোখ জোড়া। নিজের হতভম্বতা কাটিয়ে মিনমিন করে শুধরালো, হাজব্যান্ড ওয়াইফ টাইপের একসাথে থাকা। চোখ মুখে রাজ্যের বিরক্তি ঈশানের। গম্ভীর কণ্ঠে জবাব দিল, ডু ইউ গাছ? মানে মেয়েটার সাথে এত প্রশ্ন করছিস কেন? বললাম তো হ্যাঁ, ডাক্তারের কাছে লুকালাম না। হয়েছে এখন বল, কিসের মেয়েটার জ্বর কমবে? এদিক থেকে হাতে মুখ চাপা দিল ঋতু। ফিক করে হেসে উঠে ফেলে বলতে ইচ্ছা করলো তাদের ঈশান অবশেষে বউকে নিজের করে নিল। ঋতু চাপা হাসি শব্দ না করে কানে আসছে ঈশানের। ছেলেটা গম গম করে বলে, এখন কি করবে সেটা বল। সাথে ভিজছে, জ্বর সকাল থেকে, সেন্স নেই, কিছুতেই কমছে না। ঋতু কিয়ক্ষণ সময় নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিছুতেই হতে পারছে না। অতঃপর মুখ ফসকে বলে পেল, দোষ, বউ মানিস না, মানবি না, ভালোবাসিস না, ভবিষ্যতে এও কখনো বাসবি না। বলতে বলতে এমন ভালোবাসলি, এক বউ সেন্স নেই সকাল থেকে, 103 জনে কাবু করে ফেলছিস। এখন বাড়তি কথা তুই বলছিস, ওষুধ বল জলদি। ঋতু নিজেকে সামলায়, এ নিয়ে পরে মজা করা যাবে, তার আগে ডাক্তারের কর্তব্যটা পালন করা উচিত। একে একে যা যা প্রয়োজন সব ওষুধপত্র লিখে দিল ঈশান। ফোন কানে গুঁজে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা চন্দ্রা দেওয়ানের ম্যানেজারের হাতে ধরিয়ে দিল কাগজখানা। চট জলদি বেরিয়ে পড়ল সে। শোন, ওষুধের পাশাপাশি এক কাজ কর, এখন তো দুপুরবেলা, গোটা শরীরটা মুছিয়ে দে একটু পর, আর কপালে জলপট্টি দে কিছুক্ষণ, খানিক হলেও আরাম পাবে। আর একটু ভদ্রলোক হ, বাস্তবে যেমন দেখাস আদতে তো না। বোঝা যাচ্ছে আজকাল তোর বউয়ের জন্য এক বালতি সমবেদনা। এ নিয়ে পরে গ্রুপে ডিসকাশন হবে, কেমন? ঋতু আর ধমক খাওয়ার জন্য ফোন কানে ধরে রাখলো না, কট করে কেটে দিল। ঈশান দীর্ঘশ্বাস ফেললো ফোনের দিকে তাকে। এই মেয়ে এখন মাইকিং না করলে হয় কোনোভাবে। নিয়াজ নাইমের কানে গেলে কাফিনের শেষে পেরেক পাতা হয়ে যাবে। ছেলেমেয়েগুলো আর কোনো দিক থেকে খেপানো বাদ রাখবেন। ইস, যাচ্ছে তাই কাণ্ড। চোখে সানগ্লাসটা মাথার উপর তুলে দিয়ে যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে আছে রুষা। খানিক আগে সিলেটে এসে পৌঁছেছে। এখান থেকে হোটেলে যাওয়ার জন্য বুক করে রাখা উবার এখনও এসে পৌঁছায়নি। এই গরমে খাখা রৌদ্রের মধ্যে ভর দুপুরবেলা এভাবে অপেক্ষা করতে বিরক্ত লাগে। একটু দূরে দুটো নেড়ি কুকুর গা ঘেঁষাঘেঁষি করছে। বাস স্ট্যান্ডে মানুষজনের সমাগম খানিকটা কমই এখন। এই সময় অবশ্য এরকম থাকাই স্বাভাবিক। রুষা নিজের কাঁধে ব্যাগ হাতে রাখতে ঠিক সামনে এসে থামলো একটা বাইক। বাইক আরোহী হেলমেটটা তুলে গ্লাস তুলতে দৃশ্যমান হলো অবাক হয়ে যায় আঁকিজোড়া। রুষা ভুরুজোড়া কুঁচকে তাকিয়ে আছে। লোকটাকে চেনা চেনা লাগছে। হতে পারে, কথাটা বলে উঠল লোকটা সর্বপ্রথম। মাথার হেলমেট খানা খুলে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, কি ম্যাডাম আপনি? তাহমিদ কায়েসেস। রুষার মুখে বিরক্তি কেটে গেল খানিকটা। মুখ ঢাকা থাকায় চিনে উঠতে পারেনি ততক্ষণে। নরম গলায় বলল, কেমন আছেন? ভালো। হঠাৎ এখানে? একটু কাজে। কোথায়? নিশ্চয়ই দেওয়ানবাড়ি। রুষা চট করে জবাব দিতে পারল না। সামান্য সময় নিয়ে নরম গলায় তেতে উঠল, সেরকমই। তা আপনার অগ্রগতি কত দূর? তাহমির কপালে দুটো ভাঁজ পড়ল। প্রশ্নোত্তর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিসে বলুন তো? দেওয়ানবাড়ি জামাই। ও, শব্দ করে হেসে ফেলল যুবক। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছতে মুছতে বলল, একটু সময় লাগবে তাদের, মেয়েকে এখন বিয়ে দিতে চাচ্ছে না। হাসি মিলিয়ে গেল রুষার মুখে। আপনি কি সত্যি প্রস্তাব নিয়ে গিয়েছিলাম তো? কি বলেছেন ওনারা? তিতির বড় দু বোন আছে আরও, তাছাড়া বাড়ির কোনো ছেলেমেয়ের এখনও বিয়ে হয়নি। বলা যায় বিবাহযোগ্য হলেও তিতির সবার ছোট, তাই এখনই ভাবছে না তারা। যদিও আমাকে সরাসরি নাও করেনি, তবে সময় চেয়েছেন। সংক্ষেপে আরও অনেক কথাই জানালো তাহমিদ কায়েসের। স্ত্রীর চোখে তাকিয়ে থাকে রুষা। তিতিরের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, আর গোটা বাড়ির সকলে এমন নাটক করে দিয়েছে, সাথে ঈশানও। নিজেদের বিয়ের কথাটা পাঁচ কান করতে চায় না ছেলেটা। এটা কি বউয়ের জন্য সতর্কতা, নাকি নিজেকে গোপন রাখতে? রুষা শান্ত গলা বলল, কোথায় যাচ্ছিলেন? ফিরছিলাম। বলেন তো ড্রপ করে দিই? ওদিকে যাবেন তো নাকি? 5 সেকেন্ড থেমে থেমে ভাবলো কিছু একটা মেয়ে। বড়সড় ব্যাগ কাঁধে ঝুলিয়ে নির্দ্বিধায় এসে বসলো বাইকে। ধরে বলতে হলো না। তাহমিদ না বলতে রুষা এক প্রকার আষ্টে পৃষ্ঠে ধরল ছেলেটাকে। গলার কাছে দলা পাকিয়ে এলো ছেলেটা।
রুষাকে সরে বসতে বলা উচিত ছিল নাকি? বিষয়টা মেয়েটার আবার আত্মসম্মানে লাগবে কিনা বুঝে উঠতে পারল না সে। রিভারভিউ হোটেল স্থানীয় একটা 4 স্টার হোটেল। এটা শহর থেকে খানিকটা বাইরের দিকে, তবে বেশ নামডাক। বাইরে থেকে এদিকটায় আসা প্রায় সকলে মাথা তোলা লোকজন থাকার জন্য এটাই বেছে নেয়। ফাঁকা পাওয়া খুবই দুষ্কর। তবে রুষা আসার পরিকল্পনা ছিল আরও কয়েকদিন আগে থেকে, সুতরাং রুমের বুকিং দিয়ে রাখা। তাহমিদ রুষাকে নামিয়ে দিয়ে আর দেরি করল না। বাইকের দৃষ্টি আড়াল হতে রুষা বাঁকা হেসে ঢুকে পড়ল ভিতরে। প্রায় সঙ্গে সঙ্গে হোটেলে গেটের ভিতরে ঢুকতে দেখাতে হলো তাহমিদকে। পায়ের গতি ধীর করে ভিতরে ঢুকতে ঢুকতে ততক্ষণ রুষা সমেত লিফটে উঠে যাচ্ছে উপরের দিকে। তাহমিদকে দেখে রিসেপশনের অতি বিনয়ের সাথে জানালো, সব রুম বুকড। রুম নিতে আসেনি, একটা তথ্য লাগতো। জি বলুন। সবে যে ভদ্রমহিলা বুকিংয়ে উঠল তার সম্পর্কে। সরি স্যার, আমরা আমাদের গেস্টদের তথ্য অন্য কাউকে জানাতে পারি না, কিন্তু আমাকে পারেন এবং বাধ্য। মহিলাটির মুখে প্রশ্ন জাগলো। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে মাঝে নিজের পকেট থেকে একটা কার্ড বের করে ডেস্কে রাখলো। মহিলাটা হাতে তুলে নিল সেটা। নামধাম পদবি দিকে চোখ বড় বড় হয়ে এলো, চোখ জোড়া, এবং নমনীয় হয়ে গেল সাথে সাথে। ব্যস্ত গলায় বলে, সরি স্যার, আগে জানলে এত দেরি করতাম না। কি জানতে চান বলুন কাইন্ডলি। তাহমিদ অমায়িক হাসলো, ডেস্কের উপর হাতে ভর দিয়ে দাঁড়ালো। হাসি হেসে মুখে বলল, মেয়েটাকে আপনাদের রেগুলার গেস্ট, তাই তো? জি স্যার, বরাবরই একাই ওঠে। আজকাল একা ওঠে। আজকাল মানে আগে অন্য কারোর সাথে উঠতো। মহিলা কণ্ঠস্বর খাদে নামিয়ে ফেলল। মিহি কণ্ঠে বলল, স্যার, ওই নামটা কনফিডেন্সিয়াল। উনি প্রায় মাস দুয়েক আর আসেন না। মানে ম্যাডাম একাই নিজের নামে বুক করেন। তাহমিদের মুখের হাসি এতক্ষণে বিলীন হয়ে যাচ্ছে। স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, পুলিশের কাছে লুকিয়ে আর কোথায় গিয়ে মুখ লুকাবেন ম্যাডাম? অযৌক্তিক কথা বাড়াবেন না, বলে ফেলুন। ঈশান আশ্বাদ দেওয়ান। থমকালো তাহমিদ। ভুল শুনল কি না সেটা একটা বিষয়। পুলিশের চাকরিতে ক্রিমিনালদের পিছু ছুটতে ছুটতে আজকাল বোধবুদ্ধি কমে গেছে বেশ খানিকটা। তার উপর বাড়তি হিসেবে আবার অভিনয় তো নাম লেখাতে হয়েছে। খানিক পোশাক ছেড়ে ফরমাল পরে যেতে হয় মাস্টারগিরি করতে। মহা ঝামেলার কারবার। কানে কম শোনা স্বাভাবিক। প্রশ্ন সে পুনরায় করল, আর কার নামে বুক করা থাকতো বললেন? ঈশান আশ্বাদ দেওয়ান। খোঁজ নিলে সহজেই জানতে পারবেন স্যার। এলাকার প্রভাবশালী পরিবার দেওয়ানরা, বলা চলে ওদের মাধ্যমে পুরো এলাকা চলে আর কি। তাদের বাড়ি বড় ছেলে, এক ডাকে চিনবে সবাই। তাহমিদ টের পেল ভুল শুনেনি সে, যা শোনার স্পষ্ট শুনেছে। ছোট্ট করে বলল, ওদের মধ্যে সম্পর্কটা কি সেটা তো আমাদের জানা নেই স্যার। লিগালি ম্যারিড না হলে কোনো কাপেল রুম দিয়ে দেন আপনার? ন্যাশনালি আইডি থাকলে দেওয়া হয়, তাছাড়া। মহিলার বাক্য তিত্তির বিরক্তির বাঁকা হাসি উপহার দিল তাহমিদ। তাছাড়া এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে রুমের সন্ধানে আসে, না দিলে হোটেল উড়ে যাবে, তাই না? রিসেপশনের মহিলাটা জবাব দিতে পারে না, চুপ করে দাঁড়িয়ে রাখে। তাহমিদ গম্ভীর গলা প্রশ্ন চলে, এই আসা যাওয়া কবে থেকে শুরু? বছরখানেক। রেগুলার আসতো? না স্যার, কাল ভদ্রে। ঈশান স্যার এখানে থাকে না, রুষা ম্যাডামও নয়। এর আগে একবার আসতো রুষা ম্যাডাম, তবে একা নিজের নামে বুকিং দিত না, ঈশান স্যারের নামও থাকতো। আপনি বললেন শেষ 2 মাস হলে একা নিজের নামে বুকিং দেয়? জি, আপনি আমাদের ফাইল দেখতে পারেন। মহিলাটি নিজের হাতের ফাইলটি এগিয়ে দিল তাহমিদের দিকে। এর আগেও 3বার দুজনের নামে এন্ট্রি ছিল। একটা ডাবল বেডরুম, এখন যেটাতে উঠেছে মহিলা, তবে শেষ 3বার একা নিজের নামে। তাহমিদের কপালে ভাঁজ পড়ল কয়েকটা। যদিও রুষার থেকে শুনেছিল তাদের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে, তবে বিয়ের আগে যাতায়াত, অনেক কিছু অজানা অজানা রয়ে গেল। যেমনটা রয়ে গেছে দেওয়ানবাড়ির ভিতরের খবর, তেমন এই মেয়ের বিষয়ে আরও টুকটাক তথ্য সংগ্রহ করলো রিসেপশনিস্টের থেকে। তবে এই মুহূর্তে যেটা গরম খবর সেটা হলো ঈশান আশ্বাদ দেওয়ানের সাথে এই মেয়ের এত ঘনিষ্ঠ সম্পর্ক। হোটেল রুমে একসাথে বুকিং দেওয়া, এক রুমে। রুষার সম্পর্কে সাপ্লাইয়ের তথ্য পেয়েছে সে আরও মাস 8 আগে। মেয়েটার একার কাজ নয়, বেশ বোঝা যাচ্ছে কোনো পাকা হাতের কাজ। বিন্দুমাত্র বাড়তি তথ্য সংগ্রহ করতে পারেনি এতদিনে। বাধ্য হয়ে রুষার বয়ফ্রেন্ড ঈশান আশাদের পিছু নিয়ে এসে পড়েছে এইখানে। মেয়েটার উপর কোনো বড় হাতের ছায়া আছে। এদিকে দেওয়ান পরিবারের কথায়
এলাকা চলে। দুয়ে দুয়ে 4 মিলছে। মিলছে তো? ফাইলটা 2-4টা ছবি তুলে মহিলার দিকে ঠেলে দিতে দিয়ে বলল, ফাইলটা তুলে রাখুন, আরও প্রয়োজন হতে পারে। আর একটা কথা, আমাকে যা যা তথ্য দিচ্ছেন ভুলেও আর কারো কাছে মুখ খুলবে না। পকেটে চশমা চোখে দিতে দিতে বেরিয়ে গেল হোটেলের লবি থেকে। গেটের কাছে গিয়ে বাইক স্টার্ট দিল। শব্দ তুলে বাইক চোখের আড়াল হলো দ্রুত। হোটেলের সপ্তম তলার দক্ষিণের করিডোরে রেলিংয়ে দাঁড়িয়ে রুষা। মুখ জুড়ে রাজ্যের ব্যঙ্গ চলাফেরা করছে তার। ঘামে ভিজে যাচ্ছে শরীর। সকালের তুলনায় গরমটা বেশ টের পাওয়া যাচ্ছে। অথচ তিতিরের জ্বরের তীব্রতা, রুমের ফ্যান এসি সব বন্ধ করে রাখা। জানলাটা চাপিয়ে দিতে হয়েছে। ঈশান পানি নিয়ে এসেছে। মেয়েটার শরীর মুছিয়ে দেওয়া দরকার। এদিকে জ্বরের ঘরে ঠক ঠক করে কাঁপছে মেয়েটা। ওষুধ খাইয়ে দিয়েছে। কমে আসার কথা জ্বরটা। ঈশান বিছানায় কিনারে বসে মিহিকণ্ঠে ডাকল তিতিরকে। কয়েকবার ডাকে সামান্য নড়েচড়ে উঠল। তাকাতে পারছে না। একটু উঠিয়ে বসে শরীর মুছিয়ে দেয়, যত নামছে না। তিতির সাড়া দিতে পারে না। ঈশানের কথাগুলো শুনছে বলে মনে হলো না। ঈশান অপেক্ষা করল না। দুহাতে আলতো করে তুলে বসালো মেয়েটাকে। উত্তপ্ত নরম শরীরটা নিজের সাথে মিশিয়ে নিল। তিতিরের ঘুমন্ত মাথাটা ঢলে পড়ল ঈশানের ঘামাত্ম বুকে। ছ্যাদ করে উঠল যেন সেখানটা। অস্বাভাবিক গরম। বুকের ভিতর অসুস্থ হচ্ছে ঈশানে। মেয়েটার অবস্থা দুর্বিষহ। বৃষ্টিতে ভিজতে চায়নি মেয়েটা। তার উপর তার করা অত্যাচার। সারা রাত সহ্য করেছে মুখ বুজে। ঈশান নিজের পুরুষ হলে খসখসে হাত ছুঁয়ে দিল তুলতুলে গেলে। শান্ত গলায় ডাকল, তিতির, একটু সোজা হয়ে বসতে হবে তো, শরীর মুছিয়ে দিই। তিতির বুঝি এতক্ষণে সামান্য খেয়াল করতে পারল। খুব কষ্ট। মিটমিট করে তাকালো। কথা বলার জন্য পাতলা ঠোঁট জোরে নাড়ালো। শব্দ বের হলো না। বলতে হবে না কিছু, আমি সব করে দিচ্ছি। দেখি জামাটা। দুর্বল হাতটা কোনো মতে ছোঁয়ালো ঈশানের কবজিতে। মানা করতে চাইলো। কি হয়েছে, বাধা দিচ্ছিস কেন? ঋতু পই পই করে বলেছে তোরা শরীরটা মুছিয়ে দিতে। আপনি কি? আপনি করবেন? এক হাতে তিতিরকে আগলে গোটা ঘরে নজর বুলল ঈশান। পিঠের দিক থেকে জামার চেনটা একটানে খুলে দিতে বলল, গোটা ঘরে আমি ছাড়া আর কে আছে? দরকার নেই, থাকুক এমন। ডাক্তার বলেছে দরকার আছে। তুই মানা করছিস কেন? তোকে দিয়ে করাচ্ছি কিছু? যা করব আমি করব। আমি আছি তো নাকি? তিতিরের বিধ্বস্ত মুখের আদল পরিবর্তন হল না। ঠোঁট উল্টে এলো। কান্না পাচ্ছে তার। মাথা যন্ত্রণা ছেজেছে। থামা থামা কণ্ঠে বলল, আপনি, আপনার জন্যই তো এই অবস্থা। ঈশান ততক্ষণে কাঁধের উপর থেকে নামিয়ে ফেলছে জামার অংশটুকু। কাঁধের উপর শব্দ করে একটা চুমু উঠল। বাকিটুকু খুলে ফেলতে ফেলতে বলল, এখন সব দোষ আমার। যতবার জিজ্ঞাসা করছি কষ্ট হচ্ছে নাকি, থেমে যাব নাকি, ততবার দুহাত আঁকড়ে ধরে স্পর্শ গভীর করে চেয়েছে কে? আমি না তুই? তোর কথা ভাবিনি আমি? জ্বরের ঘরে বোধহয় ঈশানের কথা বোধগম্য হলো না মেয়েটার। দুপুরে খাবার খেয়ে ওষুধ খেয়ে বেশ খানিকক্ষণ হয়েছে। এখন শরীর ছুঁয়ে মনে হলো জ্বর বোধহয় কমে এসেছে খানিকটা। ঘাম ছাড়ছে শরীর। জ্বর ছাড়ার লক্ষণ। ঈশানের অনাবৃত করল রমণীর সর্বাঙ্গ। তিতির হুঁশে থাকলে নিশ্চয় অসভ্য বলে বসত। মেয়েটা বাধা দিচ্ছিল। বাঁকা হাসল ঈশান। পিঠের উপর লেপ্টে থাকা খুলতে খুলতে অন্য হাতে মেয়েটাকে নিজের খুব কাছে এনে ফিসফিসে বলল, কাল রাতের পর আমি ছুঁয়ে দিলে লজ্জা পাচ্ছিলি? নেহাত বোকামি নয় কি? তোর কোন জিনিসটা দেখার বাকি আছে, স্পর্শ করা বাকি আছে, ছুঁয়ে আদর দেওয়া বাদ আছে? হ্যাঁ, তোকে সবসময় সব মুহূর্তে সবভাবে ছুঁয়ে দেওয়ার অধিকার আছে আমার। আজীবন থাকবে, শুধু আমার থাকবে। তিতির ফ্যাকাশে হয়ে উঠে নিজের ওষ্ঠাগত করে নিল ঈশান। হাঁসফাঁস করে উঠল মেয়েটা। ঈশান কিয়ৎক্ষণ নিজের কাছে অব্যাহত রেখে তারপর মুখ তুলল। মিটিমিটি তাকিয়ে আবার মেয়েটা। ঈশান হাসকি স্বরে বলল, হুঁশে কি আছিস নাকি আদর পেতে হুঁশ খোয়ানোর অভিনয় করছিস? গরম লাগছে। ঈশান খেয়াল করলো এতটুকু সময়ের মধ্যে মেয়েটার শরীর ঘেমে নেমে একাকার। কপালে কপাল ঠেকাতে টের পেল তপ্ততা কমে এসেছে বেশ খানিকটা। ঈশান নিজেরও গরম লাগছে, যতটা না প্রকৃতির গরমে, তার থেকে বেশি তিতিরকে অনাবৃত দেখে। বুকের ভেতর ছোটাছুটি করছে। ঈশানের দৃষ্টি সরে হা করে শ্বাস টানে। তোয়ালে ভিজিয়ে মুছে দেয় রমণীর মখমলের মতো শরীর। তিতিরের দৃষ্টি ঈশানে নিবন্ধ। কেমন ঘোলা চোখে তাকিয়েছে। ঈশান তাকায় না, দৃষ্টি সরিয়ে ফেলল বারবার।
তিতির জ্বরের ঘরে থাকলে সর্বনাশ ঘটাতে ব্যস্ত। এই মুহূর্তে ওর ঈশান দৃষ্টি সরায়, হা করে শ্বাস টানে, তোয়ালে ভিজিয়ে মুছে দেয় রমণীর মখমলের মতো শরীরটা। তিতিরের দৃষ্টিতে ঈশান নিবন্ধ, কেমন ঘোলা চোখে তাকিয়েছে। ঈশান তাকায় না, দৃষ্টি সরিয়ে ফেলে বারবার। তিতির জ্বরের ঘরে থাকলে সর্বনাশ ঘটাতে ব্যস্ত। এই মুহূর্তে ওর ডাকে সাড়া দেওয়া মানে মেয়েটার উপর অত্যাচার করা, সাথে নিজের উপর। না তো মেয়েটাকে তাকে সামলাতে পারবে, আর না তো সে পুরো সময় কাছে পাবে মেয়েটাকে। আগুনে ঘি ঢালতে শোনা গেল তিতিরে এলোমেলো কণ্ঠস্বর, আমার গরম লাগছে। ঈশান তাকায় মেয়েটার দিকে, ওই দৃষ্টি ঈশানের আবেগ নিয়ে খেলছে এখন। তিতিরের নগ্নদেহ আঁকড়ে ধরে বসা মেয়েটা যেন একটু তুলোর বস্তা, নড়াচড়া নেই, অপলক তাকিয়েছে তার দিকে। এসির রিমোট চাপ দিয়ে ঈশান ধমকে ওঠে এ যাত্রায়, আমার অবস্থা দেখছিস, ঘেমে নেমে মরে যাচ্ছি, এত ঘ্যান ঘ্যান করছি আমি? তুলুন আমাকে, মাথা ঘুরছে। ঈশান দু হাতে তুলে ডান পায়ের উরুর উপর বসায় মেয়েটাকে। তিতিরের দুর্বল হাতে যেন ফিরছে খানিকটা, তবে সে হাত ঈশানকে মেরে ফেলার পায়তারা জুটছে। হাত বুলাচ্ছে ঈশানের বুকে, কেমন দুঃখী কণ্ঠ পড়ে, গরম লাগছে, ঘেমে গিয়েছে তো? শার্ট খুলছেন না কেন? এই স্পর্শ কি কেম আরও কিছু খুলতে হবে? ঈশান জবাব দেয় না, ভেজা তোয়ালে দিয়ে আলগোছে মুছে ফেলে পিঠের দিকটা। তিতিরের আঙ্গুলগুলো তখনই ঈশানের বোতাম খোটাখুটি করছে। ঈশান দাঁতে দাঁত চেপে বলল, শার্ট খুললে আরও অনেক কিছু খুলে ফেলতে মন চাইবে, এক্ষুনি চাচ্ছি, কাইন্ডলি বোঝার চেষ্টা কর, দয়া কর, আমাকে মেরে ফেলবি? কাল কয়েকবার খুন করেছিস, তারপর আজকে নিজে বিছানায় পড়ে আসিস গোটাটা দিন। আজ নিজেই সহ্য করতে পারবি না, আমার গরম লাগছে, লাগতে দে, তোর জ্বর কমুক, সুস্থ হ। প্রথম রাত কাছে পেয়েছি, এরপর এমন শুরু করলে কোথায় যাই বলতো আমি? একটু অস্থির মনকে শান্ত হতে দিতে কয়েকটা দিন সঙ্গ দিতে হয়তো, নাকি? অত্যাচার কি সাধে বলি? তিতির এসব কথা কানেই তোলে না যেন। তার নরম হাত এর মধ্যে ঈশানের কয়েকটা বোতাম খুলে দিল। গোটা বুকে আঙুল আঁকিবুকি করে হাত কোমরের কাছে যেতেই খপ করে চেপে ধরল ঈশান। ধমকে উঠল গম্ভীর গলায়, থাপ্পড় খেতে না চাইলে সিডিউস করা বন্ধ কর। শরীরে সহ্য করার করতে পারে না, অথচ মনের এনার্জির কমতি নেই। আমাকে জ্বালাতে পোড়াতে জন্ম হয়েছে তোর, আজ আমি নিশ্চিত। ঈশানের ধমকে বেশ অপমানিত বোধ করল তিতির, হাত সরিয়ে ফেলল। দুর্বল হাত শরীর ঢাকার কিছু একটা খুঁজতে ব্যস্ত, পেল না। ঈশান দীর্ঘশ্বাস ফেললে দেখে তার অত্যাচারী গাল ফুলানো, এদিকে বিদ্রোহ করছে সর্বাঙ্গ, রাগ করার মুক্তি নেই। কাছে চাইলে হবে এখন, ও নিজে সহ্য করতে পারবে, পারবে না, অথচ শখ সলো না, শখ না, তাকে ভস্ম করার, খুন করার অস্ত্র ওগুলো, আর কিছুই না। সাজের মায়া পর্ব 30। প্লিজ, সাজের মায়া যখনই রাইটার দিবে আমি সত্যিই দেব। তোমরা একটু ধৈর্য ধরো, চ্যানেলের সাথে জুড়ে থাকো, ঠিক সাজের মায়া পাবে। অন্য অন্য গল্পগুলিতেই একটু দাও, সবাই একটু রিয়্যাক্ট করো। আর সাজের মায়া আমার চ্যানেলেই পুরোটাই শেষ হবে, একটু ধৈর্য ধরো।